হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউভা প্লাস। আজকে আমরা চাইল্ড সাইকোলজির নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে টপিকে ঢোকার আগে তোমাদের বলে দিই, অগস্ট মাসে মঙ্গলবার এবং শনিবার সকাল 11টা থেকে তোমরা চাইল্ড সাইকোলজির ক্লাস পাবে এবং ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে yuvaplus.in থেকে, আমাদের ওয়েবসাইট yuvaplus.in। আজকের টপিক ভাষার বিকাশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভাষার বিকাশ। তো ভাষার বিকাশটা কি? শিশুর বিকাশে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মের পর থেকে শিশুর ভাষার বিকাশ শুরু হয়। আমরা জানি শিশু যখন জন্মায় তখন তারপর থেকে অল্প অল্প করে কিন্তু তাদের ভাষার বিকাশটা শুরু হয় এবং এই ভাষা কিন্তু শিশুর বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মনের ভাব বোঝানোর জন্য, সামাজিকীকরণের জন্য বা একে অন্যের সঙ্গে নিজের মত বিনিময় বা ভাব বিনিময়ের জন্য কিন্তু ভাষাটাই একমাত্র মাধ্যম। তো ভাষার বিকাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, শিশুর ভাষা বিকাশের পর্যায়কে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগ এখানে দেখানো হয়েছে? 6টা ভাগের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে রিমেক স্তর, পরেরটা অনুকরণ ও পুনরাবৃত্তি স্তর, অর্থবোধের স্তর, ভাষা সচেতনতা স্তর, কথা বলা স্তর, পঠন ও লিখনের স্তর। এবার রিমেক স্তরটা কি? অর্থহীন ও আধো আধো শব্দ উচ্চারণ করে কিছু কিছু ক্ষেত্রে শিশু বিশেষ বিশেষ উচ্চারণ করে, যেমন ই, উ, এগুলোকে বলা হচ্ছে তোমার, এগুলো ডেভেলপ হয় কোন স্তরে? রিমেক স্তরে। তাহলে শিশু যখন প্রথম অর্থহীন কোনো আধো আধো শব্দ একদম উচ্চারণ করতে প্রথম শেখে, তখন সেটা ডেভেলপ হচ্ছে যে স্তরে, সেটাকে বলা হচ্ছে রিমেক স্তর। অনুকরণ কখনো করে যখন আরেকটু বড় হতে শুরু করে। কি বলছে? বড়দের খানিকটা অনুকরণ করে শিশু শব্দ শেখে। প্রতি মুহূর্তে শিশুরা তাদের মা বাবাকে অনুসরণ করে। একটু যখন বড় হয় তখন তারা কি হয়? অনুকরণ করে এবং সেই ব্যাপারটাকে তারা বলার চেষ্টা করে বা করার চেষ্টা করে। তারা কাদের অনুকরণ করছে? তার বাবা মা হতে পারে বা তার অভিভাবক হতে পারে, তাদের কিন্তু অনুকরণ করতে শুরু করে। পরেরটা কি আসছে? পরেরটা আসছে অর্থবোধের স্তর। এই স্তরে শিশু বিভিন্ন অর্থে শব্দ বোঝার চেষ্টা করে। এবার শব্দের যে মিনিং, অর্থ, সেগুলো কিন্তু আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে কোথায়? এই থার্ড অর্থবোধের স্তরে। পরেরটা আসছে ভাষা ব্যবহার করতে শেখে। তাহলে প্রথমে তো আধো আধো শব্দ হলো, তারপরে অনুকরণ করতে শিখলো, তারপরে অর্থপূর্ণ কিছু শব্দ তারা বোঝার চেষ্টা করলো এবং তারপরে তারা আস্তে আস্তে ভাষার ব্যবহার করতে শিখলো। নেক্সট আসছে ভাষার ব্যবহার যখন করতে শিখছে তখন তারা অর্থপূর্ণ বাক্য গঠন করে। ভাষার ব্যবহার শিখলো, অর্থপূর্ণ শব্দ শিখলো, এরপর সেই শব্দগুলোকে নিয়ে ছোট ছোট অর্থপূর্ণ বাক্য গঠন করতে তারা শেখে। কোন স্তর? সেটাকে বলা হচ্ছে কথা বলার স্তর। পরেরটা আসছে আরেকটু বড় হলে কি হয়? পঠন ও লিখনের স্তর। অর্থাৎ কি হচ্ছে? যখন সে স্কুলে যায় বা আস্তে আস্তে যে পড়াশোনা শিখতে শুরু করে, তখন তারা পড়তেও শেখে, তার সঙ্গে সঙ্গে লিখতেও শেখে। তো এই ছিল 6টা স্তর। এবার ক্রো অ্যান্ড ক্রো কিন্তু ভাষার বিকাশকে কটা ভাগে ভাগ করেছেন? 7 ভাগে ভাগ করেছেন। যদি প্রশ্ন আসে যে ক্রো অ্যান্ড ক্রো ভাষার বিকাশকে কটা ভাগে ভাগ করেছে, তাহলে আনসার হবে 7 ভাগে। আর অন্যান্য কোশ্চেন এখান থেকে আসতে পারে যে রিমেক স্তরে কিরকম ভাষার বিকাশ হয় বা অর্থবোধের স্তরে কিরকম ভাষার বিকাশ হয়, এই ধরনের ছোট ছোট এমসিকিউ এই জায়গা থেকে থাকবে। এবার দেখো ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। এই ল্যাঙ্গুয়েজ স্কিলে কটা ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে? 4টি দক্ষতার কথা বলা হয়েছে। কটি? 4টি দক্ষতার কথা বলা হয়েছে। একটা বলছে শ্রবণ বা লিসেনিং, কথন বা স্পিকিং, পঠন রিডিং, লিখন রাইটিং। তাহলে 4টি স্কিল: শ্রবণ, কথন, পঠন এবং লিখন। এই যে স্কিলটা রয়েছে, এই স্কিলটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। সেটা কি কি? একটা হচ্ছে গ্রহণের ক্ষমতা বা রিসেপটিভ, আর একটা হচ্ছে প্রকাশের ক্ষমতা বা
প্রোডাক্টিভ। এই চারটে স্কিলকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, গ্রহণের ক্ষমতা আর হচ্ছে প্রকাশের ক্ষমতা। এবার গ্রহণের ক্ষমতার মধ্যে কি কি পড়ছে, একটা পড়ছে লিসেনিং, একটা পড়ছে রিডিং, আর প্রকাশের ক্ষমতার মধ্যে পড়ছে স্পিকিং এবং রাইটিং। দেখো তোমরা এটা ভালো বুঝতে পারবে, প্রকাশ মানে আমরা যখন প্রকাশ করি, আমাদের মনের ভাব বা কোনো কিছু যখন প্রকাশ করছি, তখন কিন্তু আমরা কথা বলার মাধ্যমে প্রকাশ করছি। আর কিভাবে করতে পারি, আর লেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সেই জন্য এই দুটোকে রাখা হয়েছে প্রকাশের ক্ষমতার মধ্যে। আর গ্রহণের ক্ষমতা কোনটা, যখন আমরা শুনছি, আগে বিকাশের আগে কিন্তু আমাদের শুনতে হচ্ছে, ভাষার বিকাশ ঘটার আগে কিন্তু সে শুনছে কথাগুলো। তো লিসেনিং হচ্ছে গ্রহণের ক্ষমতা, রিডিংটাও হচ্ছে গ্রহণের ক্ষমতা, কারণ যখন আমরা পড়ছি কোনো কিছু তখন থেকেও কিন্তু আমরা সেখান থেকে বুঝছি, সেটা গ্রহণ করছি। তো এই দুটো ক্যাটাগরি গেল গ্রহণের ক্ষমতার মধ্যে, স্পিকিং এবং রাইটিং গেল প্রকাশের ক্ষমতার মধ্যে। দেখো এখানে আবার সেটাই বলা হয়েছে, গ্রহণ ক্ষমতার ভূমিকা কোনটা, যা বলছে এবং বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা। তাহলে অন্য ব্যক্তি যে কথাটা বলছে বা বলা হচ্ছে সেটা বোঝার ক্ষমতাটাকে বলা হচ্ছে গ্রহণ ক্ষমতা। পরেরটা আসছে লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, যেটা লেখা আছে অর্থাৎ রিডিং এর মাধ্যমে যেটা আমরা বুঝছি সেটাকে বলা হচ্ছে গ্রহণ ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। প্রকাশ ক্ষমতা কি, বলার মাধ্যমে বক্তব্য বিষয়কে প্রকাশ করা আর লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা। তাহলে একটা চলে গেল স্পিকিং, একটা চলে গেল রাইটিং। নেক্সট, বিভিন্ন বয়সে শিশুর ভাষার বিকাশ কিভাবে ঘটে। প্রথমে দেখো, জন্মের পর তাদের ভাষার বিকাশ কি থাকে, কান্না, তখন কিন্তু তারা কথা বলতে পারে না, তখন তাদের বিকাশটা থাকে কি, কিভাবে ভাষার বিকাশ শুরু হয়, কান্না দিয়ে শুরু হয়। তারপর দেখো 2 থেকে 4 মাস বয়স, এই সময় কুইং তারা করে, মানে বিভিন্ন রকম ছোট ছোট যে লেটারের মতো উচ্চারণ যেগুলো করে সেগুলোকে বলা হচ্ছে কুইং। 4 থেকে 6 মাসের মধ্যে তারা ব্যাবলিং করে। এই দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে যে কুইং কত মাস বয়সে করে থাকে বা ব্যাবলিং কোন বয়সে করে থাকে। ওকে, নেক্সট দেখো 12 মাস, সেই সময় তারা এক শব্দের বচন মানে একটা শব্দ তারা বলতে শেখে। 18 মাসে দ্বি শব্দের বচন, 2 বছরে বড় শব্দের বচন বা পদ নির্মাণ করতে পারে, 2 থেকে 3 বছরে ছোট ছোট বাক্য এবং প্রশ্ন তারা করতে পারে। এইগুলো বয়স অনুসারে। আরো আছে দেখে নিই আমরা, 6 বছর বয়সে তারা জটিল বাক্য এবং সব থেকে বেশি ভাষার বিকাশ হয়ে থাকে। তাহলে আগে যা দেখলাম তার থেকে কিন্তু এই 6 বছর বয়সে কিন্তু ভাষার বিকাশটা বেশি হয় এবং জটিল বাক্য বলতে পারে। তারপরে আছে 7 বছর, একাধিক বাক্য পড়তে পারা এবং বলা, সময় হবে না, একাধিক বাক্য পড়তে পারা এবং বলা। ওকে, নেক্সট আছে 8 বছর বয়স, সেক্ষেত্রে বলছে একাধিক অর্থযুক্ত শব্দ বোঝা। 8 বছর বয়সে কিন্তু একাধিক অর্থযুক্ত শব্দ তারা বুঝতে শেখে। 9 বছর বয়সে কোনো ঘটনা বর্ণনা করতে পারে। 10 বছর বয়সে পরিণত ভাষার দক্ষতা, তার মানে ভাষাটা তারা মোটামুটি ভাবে ভালোভাবে তারা কিন্তু শিখে যায়। নেক্সট চলে আসি, অ্যাডাম স্মিথের মত অনুসারে শিশুর ভাষার বিকাশ। অ্যাডাম স্মিথ বলেছেন যে 1 বছর বয়সে তারা 3টে শব্দ বলতে পারে, 2 বছর বয়সে কটা বলতে পারে, 272টা শব্দ বলতে পারে এবং 5 বছর বয়সে বলতে পারে 2072টা শব্দ। এখানে যদি প্রশ্ন আসে অ্যাডাম স্মিথের মত অনুসারে 2 বছর বয়সে শিশুরা কটা শব্দ বলতে পারে, তাহলে আনসার হবে কি 272টি শব্দ বলতে পারে। 5 বছর বয়সে 2072টি শব্দ, 1 বছরে 3টি শব্দ। এবার চলে আসি ভাষার কয়েকটা উপাদান সম্পর্কে। প্রথমে দেখো কি আছে, ফোনোলজি। কি কি উপাদান আগে দেখে নিই, ফোনোলজি, মরফি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স এবং প্র্যাগম্যাটিক্স। ফোনোলজিটা কি, ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, তাহলে এই ফোনোলজি হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। যদি এখানে প্রশ্ন আসে ভাষার ক্ষুদ্রতম একক কি, তখন হবে ধ্বনি।
এই ফোনোলজি বলতে ধ্বনির ব্যবহারকে বোঝায়। অর্থাৎ শিশু যখন খুব ছোট থাকে তখন প্রথম দিকে কিন্তু উচ্চারণের ছোট ছোট অংশ তারা শেখে, পুরো কিন্তু উচ্চারণ করতে পারে না। তো সেই এক একটা ধ্বনিকে বলা হচ্ছে ফোনোলজি বা ভাষার ক্ষুদ্রতম একক। নেক্সট আসছে মরফিম বা অর্থপূর্ণ ছোট শব্দ। এই ধ্বনির পর কিন্তু তারা ছোট ছোট শব্দ বলতে শেখে, যেমন ক্যাট হতে পারে, ডগ হতে পারে, গোট হতে পারে। এই ছোট ছোট অর্থপূর্ণ শব্দগুলো তারা বলতে শেখে, যেটাকে বলা হচ্ছে মরফিম। সিনট্যাক্স কি? শব্দগুলোকে একত্রিত করে বাক্য গঠন করা। অর্থাৎ ভাষার ব্যাকরণ হলো বাক্য বিন্যাস বা সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্সের বাংলা হচ্ছে বাক্য বিন্যাস। তাহলে ভাষার যে ব্যাকরণ তাকে কি বলা হয়ে থাকে? বাক্য বিন্যাস বা সিনট্যাক্স। অর্থাৎ শব্দগুলোকে একত্রিত করে তারা বাক্য গঠন করতে পারে। আর বাক্য গঠন মানে সেখানে ব্যাকরণ থাকছে, তো ভাষার ব্যাকরণ হচ্ছে বাক্য বিন্যাস। পরেরটা আছে সিমেন্টিক্স। শিশুর চিন্তার সাথে শব্দের সম্পর্ক স্থাপন। আস্তে আস্তে শিশু কি হয়, চিন্তা ভাবনাটা ডেভেলপ করে, তার সঙ্গে শব্দের যে সম্পর্ক স্থাপন সেটাকে বলা হচ্ছে সিমেন্টিক্স। বা এই সময়তে কিন্তু অর্থপূর্ণ ভালোভাবে বাক্য বলতে শেখে, এই অর্থপূর্ণ বাক্যগুলোকেও কিন্তু বলা হচ্ছে সিমেন্টিক্স। পরেরটা আছে প্র্যাগম্যাটিক্স। পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী শিশুর উপযুক্ত শব্দ চয়ন ও কথা বলার কৌশল আয়ত্ত করাকেই প্রয়োগ বা প্র্যাগম্যাটিক্স বলা হয়ে থাকে। তাহলে প্র্যাগম্যাটিক্স এর বাংলা হচ্ছে প্রয়োগ। কি বলা হলো? যখন পারিপার্শ্বিক পরিবেশ যে থাকছে বা পরিস্থিতি অনুযায়ী শিশু উপযুক্ত শব্দ ব্যবহার করছে এবং কথা বলছে, সেই পরিবেশে কি কথা বলা যায় বা সেইগুলো কিভাবে বলতে হয় সেই জ্ঞানটা যখন তাদের মধ্যে হয়ে যাচ্ছে এবং প্রয়োগ করছে, তখন সেটাকে বলা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। তাহলে কথা বলার কৌশলকে বলা হচ্ছে প্রয়োগ বা প্র্যাগম্যাটিক্স। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। সেটাকে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। লেভেল অফ ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে? ফার্স্টে হচ্ছে ফোনেটিক্স বা ফোনোলজি, মরফোলজি, তারপরে আসছে সিনট্যাক্স, সিমেন্টিক্স এবং প্র্যাগম্যাটিক্স। যেটা আমরা বললাম ফোনোলজি মানে অল সাউন্ড সিস্টেম সাউন্ডস, মানে ছোট ছোট যে সমস্ত ধ্বনিগুলো সেগুলো। মরফোলজি মানে চলে আসছে ফর্মস অ্যান্ড ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ। সিনট্যাক্স মানে আসছে ক্লজ এবং সেন্টেন্স, ছোট ছোট বাক্য বা বাক্যাংশ। এবং সিমেন্টিক্স মানে আসছে মিনিং অফ ভেরিয়াস কাইন্ড, বিভিন্ন ধরনের অর্থপূর্ণ শব্দ বা বাক্য। প্র্যাগম্যাটিক্স মানে ল্যাঙ্গুয়েজ ইউজ, যেটা তারা প্রয়োগ করছে, বিভিন্ন কথা বলার কৌশল, শব্দ চয়ন করে যে সমস্ত ভাষাগুলো তারা ব্যবহার করছে, কথা বলছে, সেটাকে বলা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। এবার চলে আসি শিশুর ভাষা বিকাশের সমস্যা। অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় ভাষা বিকাশের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে। কেন সমস্যাটা হয়ে থাকে? প্রথমে আছে দেখো সঠিক শ্রবণ ও কথনের অভাব। অর্থাৎ যদি ঠিকঠাক মতো তাদের শ্রবণ না হয়, শুনতে না পায় বা কথা তাদের সঙ্গে বলা না হয়, তাহলেও কিন্তু ভাষার বিকাশ হয় না। দেখবে যে বাড়িতে অনেক মানুষ আছে, লোকজন আছে, ছোটবেলা থেকে শিশু দেখছে তারা বিভিন্ন রকম কনভারসেশন করছে, কথা বলছে, তাদের কিন্তু ভাষার বিকাশ খুব তাড়াতাড়ি হয়। আর যে ক্ষেত্রে দেখবে শিশু একা একা থাকে, বাবা মা হয়তো ওয়ার্কিং, তো সেই সারাক্ষণ হয়তো তার নিজের জগতেই ব্যস্ত থাকে, টিভি ফোন এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে, তাদের ভাষার ডেভেলপ কিন্তু অনেক কম হয় সেই বাচ্চাদের তুলনায়। পরেরটা আছে সঠিক যোগাযোগের অভাব। অর্থাৎ কি সঠিক যোগাযোগ মানে অন্যদের সঙ্গে কমিউনিকেট সে যত কম করবে, ভাষা বিকাশের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। পরেরটা আছে ভুল ব্যাকরণের ব্যবহার। তাহলে আমরা যখন বাক্য বলি তার মধ্যে কিন্তু গ্রামার থাকে বা ব্যাকরণ থাকে পুরো সম্পূর্ণ বাক্যের ক্ষেত্রে। এবার যদি ভুল ব্যাকরণ সেক্ষেত্রে ব্যবহার করে তাহলে কিন্তু বাক্যটার মধ্যে দিয়ে অর্থ প্রকাশ কিন্তু সঠিকভাবে পায় না, তাহলে সেক্ষেত্রেও ভাষা বিকাশের সমস্যা দেখা দেয়। শারীরিক অক্ষমতা। যদি কারোর শারীরিক অক্ষমতা থাকে, অর্থাৎ কথা বলার প্রবলেম থাকে বা অন্য কোনো প্রবলেম থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু ভাষা বিকাশের সমস্যা দেখা দেয়।
নেক্সট আসছে বিভিন্ন আঞ্চলিক ভাষার মিশ্রণ। অনেকগুলো আঞ্চলিক ভাষার যদি মিশ্রণ হয় তাহলেও সঠিকভাবে কোনো একটা ভাষা বিকাশের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দেয়। ধারণা সঠিকভাবে সংগঠিত না হওয়া। কোনো বিষয় সম্পর্কে যদি তোমার ধারণা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সেটা ইজিলি তোমরা বাক্যে প্রকাশ করতে পারবে। যদি দেখা যায় সেটা সম্পর্কে ধারণা ক্লিয়ার নেই, কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে কিন্তু বাক্য কিন্তু সঠিকভাবে গঠিত হবে না এবং সেক্ষেত্রে ভাষার বিকাশের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দেবে। এবার চলে আসি ভাষার বিকাশ সম্পর্কে বিভিন্ন মনোবিদের মত। প্রথম মত কার আছে? চমস্কির মতামত। চমস্কির মতে মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। তাহলে মানব শিশুরা ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন চমস্কি। অন্য যে সমস্ত প্রাণীরা আছে তাদের কিন্তু জন্মগত এই ক্ষমতা কিন্তু নেই, শুধুমাত্র মানব শিশুরই আছে। তিনি মনে করেন যে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে শিশুর মধ্যে ভাষা শিক্ষার উপায় বা ভাষা শিক্ষার প্রণালী কাজ করে, এই জন্য শিশুরা তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। ভাষা শিক্ষার উপায় এবং ভাষা শিক্ষার প্রণালী কাজ করে। তিনি বলতে চাইলেন যে মাতৃভাষা শিখতে কিন্তু শিশুদের খুব একটা কষ্ট হয় না, তারা কিন্তু নিজে নিজেই শুনতে শুনতে কিন্তু তারা এই ভাষাটা শিখে নিতে পারে, তাদের মাতৃভাষাটাকে। এগুলো বলছে এটা তাদের জন্মগত ক্ষমতা। সেটাকে কি বলছে? ভাষা শিক্ষার উপায় এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বা এলএএস তাদের মধ্যে কাজ করে। এখান থেকে এই দুটো টার্মের ফুল ফর্মটা কিন্তু দেখবে কি হচ্ছে, এলএডি এর ফুল ফর্ম কি এবং এলএএস এর ফুল ফর্ম কি। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এবার চলে আসি ভাইগস্কির মত। এটা তোমরা আগেও শুনেছো, ভাইগস্কির যখন থিওরি আমরা আলোচনা করেছিলাম তখন এই টপিকটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, আর একবার তোমাদের এক্ষেত্রে রিপিটেশন হয়ে যাচ্ছে। কি আছে? শিশুর জন্মের পর থেকে 3 বছর পর্যন্ত ভাষা এবং চিন্তা ভাবনা আলাদাভাবে থাকে। তাহলে তিনি বলেছেন যে শিশু যখন জন্মায় তখন থেকে 3 বছর পর্যন্ত তার ভাষা এবং চিন্তা দুটো আলাদা আলাদাভাবে বিকাশ লাভ করছে, কিন্তু 3 বছরের পর থেকে ভাষা এবং চিন্তা ভাবনা একে অপরের সঙ্গে মিলে মিশে যায়, অর্থাৎ ভাষা ও চিন্তা ভাবনা পরস্পরের ওপর নির্ভরশীল। ভাষা থেকেই চিন্তা ভাবনার বিকাশ হয়। এখানে ভাইগস্কি বললেন যে 3 বছরের পর ভাষা এবং চিন্তা ভাবনা পরস্পরের সঙ্গে পরস্পর মিলেমিশে যাচ্ছে, একটা আরেকটার ওপর নির্ভরশীল হচ্ছে এবং ভাষা থেকে কিন্তু চিন্তা ভাবনার বিকাশটা ঘটছে। অর্থাৎ প্রথমে ভাষা ডেভেলপ হবে, তারপরে চিন্তা ভাবনার বিকাশটাকে প্রভাবিত করবে। এটা ছিল ভাইগস্কির মত। কিন্তু এখানে কিন্তু পিয়াজে উল্টো কথা বলেছেন, আগে চিন্তা ভাবনার কথা বলেছেন, তারপরে কিন্তু ভাষার কথা বলেছেন। ভাইগস্কি ভাষা 3টি ধরনের কথা বলেছেন। কি কি বলেছেন? একটা বলেছে সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, আর একটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। সোশ্যাল স্পিচ কোনটা? অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করা হয়। তাহলে যখন কি করা হচ্ছে, সোশ্যাল অর্থাৎ অন্যদের সঙ্গে কথা বলার জন্য শিশু যখন ভাষার ব্যবহার করছে তখন সেটাকে বলা হচ্ছে সোশ্যাল স্পিচ। কোন বয়স থেকে এটা ডেভেলপ করে? এটা 2 বছর বয়স থেকে এই ভাষার বিকাশটা হয়। পরে আছে কি প্রাইভেট স্পিচ, নিজেকে নির্দেশ দানের জন্য ভাষার ব্যবহার, নিজের সঙ্গে নিজে কথা বলা, অর্থাৎ নিজেকে ইনস্ট্রাক্ট করার জন্য যখন শিশু নিজের সঙ্গে নিজে কথা বলছে তখন সেটাকে বলছে প্রাইভেট স্পিচ। কিন্তু এই প্রাইভেট স্পিচ যখন করছে, নিজের সঙ্গে নিজে কথা বলছে, আশেপাশে যদি কেউ থাকে তাহলে কিন্তু সে তার ভয়েসটা শুনতে পাবে। এটা প্রাইভেট স্পিচ। কোন বছর থেকে তাদের হয়? 3 বছর বয়স থেকে তাদের এই প্রাইভেট স্পিচটা ডেভেলপ করে। পরেরটা আছে সাইলেন্ট ইনার স্পিচ, যে ভাষায় শিশু যখন নিজের সঙ্গে নিজে মনে মনে কথা বলে। অর্থাৎ প্রাইভেট স্পিচে আমরা দেখলাম কি নিজেকে ইনস্ট্রাক্ট করার জন্য তারা কিন্তু ভাষার ব্যবহার করছে, কিন্তু পারিপার্শ্বিক মানুষ কিন্তু তার ভাষাটাকে শুনতে পাচ্ছে।
সাইলেন্ট ইন আ স্পিচ মানে হচ্ছে সে নিজেকে কিন্তু নির্দেশ দানের জন্য নিজের সঙ্গে নিজের কথা বলছে, কিন্তু সেটা কিন্তু বাইরে আওয়াজটা যাচ্ছে না, অর্থাৎ পার্শ্ববর্তী লোক কিন্তু শুনতে পাচ্ছে না। এটার বিকাশ লাভ হয় কখন? এটা হচ্ছে 7 বছর বয়স থেকে এই ভাষার বিকাশ ঘটে। এবার চলে আসি পিঁয়াজের মতামত। চিন্তা ভাবনা থেকে ভাষার বিকাশ হয়, যেটা আগেই বললাম যে ভাইগসকে যেটা বললেন প্রথম দিকে দুটো আলাদা আলাদা ভাবে চলে, তারপর একটার একটার উপর নির্ভরশীল হয়ে যায় এবং ভাষা চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। এক্ষেত্রে কিন্তু পিঁয়াজে বলছেন চিন্তা ভাবনা ভাষাকে প্রভাবিত করছে। আর একটা কথা তিনি কি বলেছেন? বলেছেন আত্মকেন্দ্রিক কথাবার্তার মধ্যে দিয়েই সামাজিক কথাবার্তার প্রকাশ হয়, অর্থাৎ ইগোসেন্ট্রিক স্পিচের কথা বলেছেন কে? পেঁয়াজে বলেছেন ইগোসেন্ট্রিক স্পিচ বা আত্মকেন্দ্রিক কথাবার্তা, অর্থাৎ শিশু নিজের সঙ্গেই নিজে কথা বলতে বলতে তারপরে কি হয়, তারপর তাদের মধ্যে সামাজিক কথাবার্তার প্রকাশ ঘটে, এটা বলেছেন পেঁয়াজে। তো আজকের টপিকটা খুব ছোট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে। তো এই ছিল আজকে আমাদের সেশন। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমাদের সেশনটাকে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন থেকে কিন্তু চাইল্ড সাইকোলজির ক্লাস মঙ্গলবার এবং শনিবার 11টা থেকে। তো পড়তে থাকো, দেখতে থাকো ইভা প্লাস।